for the two sides to remain far apart. যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের সঙ্গে বন্দুকযুদ্ধের সন্দেহভাজন অস্ত্রধারী নিহত, এক পথচারী গুরুতর আহত, ভবনেই ছিলেন ট্রাম্প। যুদ্ধবন্ধের সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র, 14 দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনা, চুক্তি হলে খুলবে হরমুজ, পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় দুই দেশ। যুদ্ধবিরতি তোয়াক্কা না করে লেবাননে চলছে ইসরায়েলি আগ্রাসন, নতুন করে হামলায় নিহত আরও 20, ধসে পড়া ভবনের নিচে আটকা অনেকে, চলছে উদ্ধার অভিযান। গাজায় দখলদার বাহিনীর হামলায় 6 ফিলিস্তিনি নিহত, আহত আরও 10। মানবাধিকার কর্মীদের নির্যাতনের জেরে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা। এবং সৌদি আরবের লাখো মুসল্লির জমায়েত, মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল। সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ ধর্মমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন। এরই মধ্যে তদন্তে নেমেছে সিক্রেট সার্ভিস। এর আগে গেল মাসে ট্রাম্পের একটি নৈশভোজে গুলির ঘটনা ঘটে। 1 মাস পার না হতে নতুন করে বন্দুক হামলার ঘটনায় বেড়েছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের উত্তর দিকে ভিডিও ধারণ করছিলেন এবিসি নিউজের সাংবাদিক সেলিনা ওয়াং। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে মাথা নিচু করে ফেলেন তিনি। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের 17তম স্ট্রিট ও পেনসিলভেনিয়ার এভিনিউ সংলগ্ন এলাকায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে গোলাগুলির ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস জানিয়েছে এক ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। পরে আহত সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার সময় হোয়াইট হাউস প্রাঙ্গণে থাকা সাংবাদিকরা টানা 15 থেকে 30 রাউন্ড গুলির শব্দ শুনতে পান। মুহূর্তে নিরাপত্তা অ্যালার্ট জারি করে সাংবাদিকদের প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়। সশস্ত্র সিক্রেট সার্ভিস সদস্যদের পুরো সময় নর্থ লনে অবস্থান নিতে দেখা যায়। প্রায় 40 মিনিট পর তুলে নেওয়া হয় লকডাউন। গুলির ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সন্দেহভাজনের গুলিতে নাকি পাল্টা অভিযানের সময় আহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে কোনো সিক্রেট সার্ভিস সদস্য আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোয়াইট হাউস জানিয়েছে ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবনের ভেতরেই ছিলেন এবং তিনি নিরাপদে আছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, তদন্তে সহায়তা করছে এফবিআই। মাত্র 1 মাস আগেও হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনার পর নতুন এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবন্ধে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। দুপক্ষের মধ্যে 14 দফার একটি সমঝোতার স্মারক নিয়ে চলছে আলোচনা বলেও জানানো হয়। তবে পরমাণু ইস্যুতে এখনও নিজেদের অবস্থানে অনড় ওয়াশিংটন, তেহরান। ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে দুই পক্ষ অনেকটাই কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একটি খসড়া প্রস্তাব পর্যালোচনা করার কথা জানান তিনি। তবে সেটি গ্রহণযোগ্য কিনা তা নিশ্চিত করেনি ট্রাম্প। আরও বলেন, রোববারের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে আলোচনা এগোবে নাকি সামরিক অভিযান পুনরায় শুরু হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তি না হলে ইরানকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, গত 1 সপ্তাহে দুই পক্ষের অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে 14 দফার একটি সমঝোতা স্মারকের চূড়ান্ত পর্যায়ে আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার বিষয়টি বেশ সময় সাপেক্ষ হবে বলেও জানান তিনি। ইরান বলছে, খসড়ায় যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী পুনরায় চালু, বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ ছাড় এবং ভবিষ্যৎ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শিগগিরই কোনো নতুন ঘোষণা আসতে পারে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে দেয়া হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে অবাধ চলাচল নিশ্চিত করার কথাও তুলে ধরেন রুবিও।
বর্তমানে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্টকম জানিয়েছে অবরোধ শুরুর পর থেকে শতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর আশপাশে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং ওই পথ দিয়ে চলাচলে অনুমতির শর্ত আরোপ করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকে হত্যা পরিকল্পনার অভিযোগে এক ইরাকি নাগরিককে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ওই ব্যক্তি ট্রাম্প পরিবারের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ছক কষছিল। নিহত ইরানের সামরিক কমান্ডার কাসেম সুলাইমানি হত্যার জেরে ফ্লোরিডায় ইভাঙ্কার বাড়ির নকশা পর্যন্ত সংগ্রহ করে সন্দেহভাজন। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, 32 বছর বয়সী বাকির আল সাদিকে তুরস্কে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে একাধিক হামলা ও হামলা চেষ্টার সঙ্গে জড়িত। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার টাইর শহরের উত্তরে আল বাকবুক এলাকায় হামলায় অন্তত 5 জন নিহত এবং 2 জন আহত হন। সাইরাল গার্বিয়া এলাকায় একটি আবাসিক ভবনে আলাদা হামলায় আরও অন্তত 9 জন নিহত হন। হামলার সময় সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছিল। এছাড়া আল হাউস এবং দের কানুন এলাকায় আরও 5 জন নিহতের খবর পাওয়া গেছে। একই সঙ্গে উদ্ধার কাজে নিয়োজিত সিভিল ডিফেন্স টিমও হামলার শিকার হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় 5 পুলিশ সদস্য সহ অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। গাজার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলের আত-তোয়াম এলাকায় একটি পুলিশ পোস্টে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 5 পুলিশ সদস্য ও 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়, আহত হন আরও কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 48 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে আরও অনেক হতাহতকে নেওয়া হয়েছে। 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরেও গাজা ইসরায়েলি হামলায় অন্তত 883 জন নিহত হয়েছেন। একই সঙ্গে খাদ্য ও ত্রাণ সরবরাহ ব্যাহত হওয়ায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। এদিকে ইসরায়েলের আটক ও তুরস্ক হয়ে স্পেন ফিরে যাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে স্প্যানিশ পুলিশের বিরুদ্ধে। শনিবার বিলবাও বিমানবন্দরে পৌঁছানোর পর লাঠিপেটা, ধাক্কাধাক্কি ও কয়েকজনকে মাটিতে ফেলে টেনে নেয়ার ঘটনা দেখা গেছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকারদের মধ্যে কয়েকজন আগে থেকেই গুরুতর আহত ছিলেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম RTVE জানিয়েছে, ঘটনায় অন্তত 4 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 2 জন ফ্লোটিলার সদস্য। বাস্ক অঞ্চলের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, পুলিশের পদক্ষেপ সরকারি নির্দেশনায় হয়েছিল কিনা তা দেখতে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে ফ্লোটিলার কর্মীদের সঙ্গে খারাপ আচরণের জেরে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে নিজ ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ফ্লোটিলার সংগঠকরা অন্তত 15টি যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সার্বিয়ায় আগাম নির্বাচনের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা, সরকারের পদত্যাগ দাবি। স্পেনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অপসারণের আওয়াজ তুলে মাদ্রিদে বিক্ষোভ। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। সেই লক্ষ্যে সারা বিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। ইসলামের অন্যতম স্তম্ভ হজ, যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়। সৌদি আরবে আজ 7 জিলহজ, 8 জিলহজ মিনায় অবস্থান, এরপর 9 জিলহজ আরাফাতে অবস্থান, 10 জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ। এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। আজ হাজিরা মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ, আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে।
হজ একটি ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্যের অনুশীলন, তাই এর প্রতিটি ধাপে রয়েছে গভীর অর্থ। 7 জিলহজ মূলত প্রস্তুতির দিন হলেও এর গুরুত্ব কম নয়, কারণ কাল থেকে শুরু হবে আল্লাহর পথে এক ঐতিহাসিক যাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মূল আনুষ্ঠানিকতা বলতে আরাফাতের ময়দানে অবস্থানকে বুঝিয়েছেন, আর সে আরাফাতের ময়দানে পৌঁছার কাজ শুরু হয় এই 7 জিলহজের প্রস্তুতি থেকেই। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। পবিত্র হজের পুণ্যময় যাত্রায় আজ বিকেল থেকেই শুরু হচ্ছে হাজিদের মিনার উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা। এবারের মিনা ও আরাফাতের সার্বিক তাঁবু ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ধর্ম বিষয়ক মন্ত্রী। বিস্তারিত সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। সৌদি আরবের পবিত্র মক্কার বাংলাদেশ হজ মিশনে চলতি বছরের হজের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকোবাদ। তিনি জানান, মিনা এবং আরাফাতের তাঁবু ব্যবস্থাপনা থেকে শুরু করে হাজিদের খাবার ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে রাত দিন কাজ করছে বাংলাদেশ হজ মিশন। মাঠ পর্যায়ের তদারকি শেষে এবারের ব্যবস্থাকে সুন্দর ও সুষ্ঠু বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। আমরা এই সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ, অভিভূত যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন হাজিদের জন্যে। হাজিদের যেন কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট। আমি আশা করি হজ আগের তুলনায় অনেক উন্নত হবে, ভালো হবে। মিনা আরফা মুদ্দালাভার ব্যবস্থা সৌদি সরকার যেইভাবে উন্নতি সাধন করেছে এটা কারোর পক্ষে সম্ভব ছিল না। এবারের আয়োজন বিশাল আয়োজন এবং সুন্দর আয়োজন। এদিকে হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে আজ 7 জিলহজ বিকেল থেকেই মক্কার নিজ নিজ আবাসন থেকে সাদা ইহরামের চাদর পরে মিনায় রওনা হবেন আল্লাহর মেহমানরা। আগামী 8 জিলহজ জোহর থেকে শুরু করে মিনার তাঁবুতে টানা 5 ওয়াক্ত নামাজ আদায় ও ইবাদত বন্দিগির মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আমল। বিকেল থেকে লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হতে শুরু করবে মিনার সাদা তাঁবুর শহর। আল্লাহর মেহমানদের এই পুণ্যময় যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, এটি এখন সবার প্রত্যাশা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। 4 দিনের সফরে ভারতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে তার এই সফর ঘিরে উঠেছে নানা প্রশ্ন। সবচেয়ে বেশি আলোচনায় তেল কূটনীতি। বিশ্লেষকদের মতে সংকটকে সুযোগে পরিণত করে ভারতের বিশাল জ্বালানি বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে ওয়াশিংটন। একই সঙ্গে বাণিজ্য, কোয়াড জোট, চীন ও পাকিস্তান ইস্যুতেও গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীতে অচলাবস্থা আর বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে কূটনৈতিক আলোচনার আড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে জ্বালানি নিরাপত্তা। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির দেশগুলো এখন বড় চাপের মুখে। বিশ্বের 3য় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ ভারত নিজেদের প্রয়োজনে 80% বেশি অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই বাস্তবতায় ওয়াশিংটন এখন ভারতের বাজারে আরও বেশি মার্কিন তেল ও গ্যাস বিক্রির সুযোগ দেখছে। সফরের আগেই যুক্তরাষ্ট্র ব্যাপক জ্বালানি উৎপাদন করছে বলে জানান রুবিও। বিশ্লেষকদের মতে 2025 সালে ভারত যুক্তরাষ্ট্র পণ্য বাণিজ্যের ঘাটতি দাঁড়ায় $58.2 বিলিয়ন। ট্রাম্প প্রশাসন চায় ভারত আরও বেশি মার্কিন তেল, গ্যাস, বিমান ও প্রযুক্তি পণ্য কিনে সেই ঘাটতি কমাক। যদিও যুক্তরাষ্ট্র থেকে ভারত পর্যন্ত জ্বালানি পরিবহন মধ্যপ্রাচ্যের তুলনায় প্রায় দ্বিগুণ দীর্ঘ পথ হওয়ায় ব্যয় অনেক বেশি। রুবিওর এই সফর ঘিরে বাণিজ্য ও নিরাপত্তা রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 26 মে দিল্লিতে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই জোটকে চীনের প্রভাব মোকাবিলার বড় কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয়, এটি বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য এবং আন্তর্জাতিক কূটনীতির নতুন বাস্তবতাও তৈরি করছে। আর সেই বাস্তবতার কেন্দ্রেই এখন ভারত। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান নিয়ে উদ্বেগ বাড়ছে হাভানায়।
সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় প্রতিরক্ষা প্রস্তুতি ও সবার যুদ্ধনীতির সামনে আছে কিউবা। বিশ্লেষকদের মতে দেশটিতে যে কোনো সামরিক অভিযান পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে কিউবাকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। গেল রোববার সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্র। 1996 সালে নির্বাসিত কিউবানদের একটি বিমান ভূপাতিত করার ঘটনায় তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় 4 মার্কিন নাগরিক নিহত হন। কিউবা এই অভিযোগকে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় কিউবার ভেতরেও বাড়ছে প্রস্তুতি। স্থানীয় সময় শনিবার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষায় পারিবারিক নির্দেশিকা প্রকাশ করেছে দেশটির সিভিল ডিফেন্স। এটি কিউবার ওয়ার অফ অল পিপল প্রতিরক্ষার নীতির অংশ, যেখানে সাধারণ মানুষকেও প্রতিরোধ ব্যবস্থার অন্তর্ভুক্ত ধরা হয়। বিশ্লেষকদের মতে গেরিলা যুদ্ধ, স্থানীয় প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে বিদেশি আগ্রাসন মোকাবেলার প্রস্তুতি দীর্ঘদিন ধরেই নিচ্ছে হাভানা। তাদের দাবি কিউবার জনগণের বড় অংশই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। ট্রাম্প প্রশাসন সম্প্রতি কিউবার উপকূলের কাছে গোয়েন্দা উড়োজাহাজের তৎপরতা বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও কিউবাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবেও চিহ্নিত করেছে ওয়াশিংটন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভেনেজুয়েলায় যেভাবে সামরিক অভিযান চালানো হয়েছে কিউবার ক্ষেত্রেও তেমন কিছু ঘটতে পারে। তবে অন্য বিশ্লেষকদের মতে কিউবার সামরিক বাহিনী ভেনেজুয়েলার তুলনায় বেশি সংগঠিত ও প্রস্তুত। এ কারণে যে কোনো অভিযান যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন কিউবার ভৌগোলিক অবস্থানও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। মার্কিন ভূখণ্ডের খুব কাছাকাছি হওয়ায় পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গোপন গোয়েন্দা তথ্যের বরাতে কিছু মার্কিন গণমাধ্যম দাবি করছে কিউবা সামরিক ড্রোন সংগ্রহ করেছে। তবে এ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন বিশ্লেষক। তাদের মতে কিউবা সরাসরি সামরিক সংঘাতের চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানেই বেশি আগ্রহী। অন্যদিকে কিউবার গভীর অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র খাদ্য ও ঔষধ সহায়তার প্রস্তাব দিলেও নিষেধাজ্ঞা ও অবরোধ বহাল রয়েছে। হাভানার দাবি দীর্ঘদিনের মার্কিন অবরোধই দেশটির অর্থনৈতিক সংকটের মূল কারণ। তবে ওয়াশিংটনের মতে কিউবার নেতৃত্বের নীতিগত ব্যর্থতাই সংকটের জন্য দায়ী। সব মিলিয়ে দুদেশের কয়েক দশকের তিক্ত সম্পর্ক আবারও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শিউলি রোজা, সময় সংবাদ। ব্যবহার করে হামলার প্রস্তুতির অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বলে দাবি করেছেন এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান কাউপোরোসিন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। রাশিয়ার পার্ম অঞ্চলে প্রায় 1700 কিলোমিটার দূরের একটি রাসায়নিক কারখানায় সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি কারখানাটি রাশিয়ার সামরিক শিল্পে বিস্ফোরক ও ড্রোন উপাদান সরবরাহ করত। একই সঙ্গে নোভোরোসিস্কের একটি তেল টার্মিনালেও হামলার দাবি করেছে কিয়েভ। এদিকে লুহান্সকে ছাত্রাবাসে হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। এর জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে। তবে ইউক্রেন এসব অভিযোগকে রুশ প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে। হামলাকে ঘিরে কিয়েভের উপর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে উভয় পক্ষকে বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ ও শান্তি আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়া ওরেশনিক নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় সমন্বিত হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকার আহ্বানও জানান তিনি। এদিকে এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান কাউপোরোসিন সিএনএনকে বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো আর শক্ত অবস্থান থেকে আলোচনায় বসতে পারবেন না। তার দাবি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি থেমে গেছে এবং সেনা হতাহতের সংখ্যা বাড়ছে। পশ্চিমা হিসাব অনুযায়ী প্রতি মাসে প্রায় 15 থেকে 20 হাজার রুশ সেনা নিহত হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জ্বালানি সংকটের জেরে চলতি মাসে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ালো ভারত। লিটার প্রতি 1 রুপি পর্যন্ত বৃদ্ধি, বিপাকে সাধারণ মানুষ। দুর্নীতি, নির্বাচন ও সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত ইউরোপের কয়েকটি দেশ। সার্বিয়ায় আগামী নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো শিক্ষার্থী। অন্যদিকে স্পেনে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির সমর্থনে বড় সমাবেশ হয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা অব্যাহত রাখার দাবি সমাবেশকারীদের।
আগাম নির্বাচন ও নির্বাচনী সংস্কারের দাবিতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শনিবার হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। শিক্ষার্থীদের নেতৃত্বে চলা এই আন্দোলন শুরু হয় 2024 সালের নভেম্বরে নোভি সাদ রেল স্টেশনে ছাউনি ধসে 16 জন নিহত হওয়ার ঘটনার পর। বিক্ষোভকারীরা বলছেন, দুর্নীতি ও সরকারের ব্যর্থতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, ভয়ভীতি, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে। সবার আগে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে, যেন কোনো কারচুপি না হয়। শুধু এই সরকার নয়, বহু বছর ধরেই এমনটা চলছে। এটা আর মেনে নেওয়া যায় না। এই তরুণরাই এখন পরিবর্তনের আশা, তাই আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। এদিকে দুর্নীতির অভিযোগ তুলে স্পেনের রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। বিরোধী দল পিপলস পার্টি ও কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতারাও এতে যোগ দেন। সম্প্রতি সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে অর্থ পাচার তদন্ত শুরুর পর দেশটির রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। অন্যদিকে তাইওয়ানের রাজধানী তাইপেতে মার্কিন অস্ত্র বিক্রির সমর্থনে রাস্তায় নামে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, চীনের চাপ মোকাবিলায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা অব্যাহত রাখার দাবিও জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকটের জেরে চলতি মাসে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়ালো ভারত। শনিবার জ্বালানি তেলের দাম লিটার প্রতি 1 রুপি পর্যন্ত বাড়ানো হয়েছে। সব মিলিয়ে গত 10 দিনে পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি প্রায় 5 রুপি বেড়েছে। তেলের পাশাপাশি গত 9 দিনে সিএনজির দামও বেড়েছে 3 বার। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে মূল্য আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানের পর বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়লেও খুচরা পর্যায়ে মূল্য সমন্বয়ে কিছুটা সময় নেয় দিল্লি। জ্বালানি কোম্পানিগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই ধাপে ধাপে মূল্য বাড়ানো হচ্ছে। শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো আবারও পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। ডিলারদের তথ্য মতে রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম 87 পয়সা বেড়ে হয়েছে 99.51 রুপি। একই সঙ্গে ডিজেলের দাম 91 পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 92.49 রুপি। 10 দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো পেট্রোলের দাম বাড়ানো হলো। পেট্রোলের মূল্য বৃদ্ধি শুধু সাধারণ মানুষের উপরই প্রভাব ফেলে না, সব ক্ষেত্রেই পড়ে। পণ্য পরিবহন থেকে শুরু করে প্রতিটি খাতে মূল্যস্ফীতি বাড়বে, আর সংসার চালানো আরো কঠিন হয়ে যাবে। চলতি মাসের 3 দফা মূল্য বৃদ্ধিতে পেট্রোল ও ডিজেলের দাম মোটামুটি 5 রুপি পর্যন্ত বেড়েছে। এর আগে 15 মে ঘোষিত মূল্য বৃদ্ধি ছিল গত 4 বছরের মধ্যে ভারতে প্রথম জ্বালানি মূল্য বৃদ্ধি। বিশ্লেষকদের মতে সাধারণ মানুষের উপর চাপ কমাতে সরকার প্রথম দিকে দাম বাড়াতে অনাগ্রহী ছিল। তবে আন্তর্জাতিক বাজারের বাস্তবতায় শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি। 2022 সালের এপ্রিলেও একই কৌশল নিয়েছিল ভারত। তখন উত্তরপ্রদেশ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন শেষ হওয়ার পর ধাপে ধাপে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। ফলে এবারও রাজনৈতিক হিসাব নিকাশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাপ জ্বালানি নীতিতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুদ্ধ পরিস্থিতি আর আমদানির সংকটে কুয়েতে কোরবানির পশুর বাজারে বেড়েছে অস্থিরতা। গরু, দুম্বা ও ছাগলের সরবরাহ কমে যাওয়ায় বাড়ছে দাম। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। কুয়েত থেকে মনসুমনের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহাকে সামনে রেখে কুয়েতের পশুর বাজারে বড় ধরনের চাপ। দেশটিতে বিক্রি হওয়া বেশিরভাগ গরু, দুম্বা ও ছাগল সোমালিয়া, মিশর, সুদান ও ইথিওপিয়া সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে আমদানি হয়। তবে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি ও সমুদ্র পথে নিরাপত্তা ঝুঁকির কারণে কয়েক মাস ধরে আমদানি ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয়ভাবে খুব কম পশু উৎপাদন করে কুয়েত। কোরবানির সময় পুরো বাজারই আমদানির উপর নির্ভরশীল। এবার পশুর চালান অনিয়মিত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এতে গত বছরের তুলনায় গরু ও দুম্বার দাম অনেক বাড়তি। বাজারে মাঝারি আকারের দুম্বা বিক্রি হচ্ছে 110 থেকে 140 কুয়েতি দিনারে, অথচ গত বছর দাম ছিল 70 থেকে 90 দিনার। বড় গরুর দামও কয়েকশো দিনার পর্যন্ত বেড়েছে। গতবারের তুলনায় একটু দাম বেশি। শুধু গরুর দাম না, বাজারে প্রত্যেকটা দ্রব্যমূল্যেরই দাম বেশি। এবার গানাম প্রতি
50 টাকা 60 টাকা বেশি। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় খরচ হচ্ছে অতিরিক্ত টাকা, চাপে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। তাই অনেকে যৌথ কোরবানি কিংবা ছোট পশুর দিকে ঝুঁকছেন। গত বছর যেটা আমরা ক্রয় করেছিলাম ওটার তুলনায় এবছর এটা ডাবল দাম। যুদ্ধ বিগ্রহের কারণে বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ গরু আসে নাই। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নির্ভরতার কারণে ভবিষ্যতেও বাজারে এমন চাপ থাকতে পারে। তাই স্থানীয় খামার উন্নয়ন ও বিকল্প আমদানি উৎস তৈরির পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। শিশুদের যৌন সহিংসতা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়। এ ধরনের অপরাধ দমনে দেশটির বিচার ব্যবস্থায় রয়েছে জিরো টলারেন্স নীতি। শিশুদের জীবন ও অধিকার রক্ষাকে রাষ্ট্রের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে কোরীয় সরকার। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। শিশুদের সাথে সংগঠিত যে কোনো যৌন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ মেনে চলে দক্ষিণ কোরিয়া। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, দীর্ঘমেয়াদী কারাদণ্ড কিংবা আমৃত্যু ইলেকট্রনিক্স আঙ্কলেট পরিয়ে কড়া নজরদারিতে রাখার বিধান রয়েছে দেশটিতে। ফলে শিশু হত্যার মতো অপরাধের লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে দেশটি। শিশুদের জীবন ও অধিকার রক্ষাকে রাষ্ট্রের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে কোরীয় সরকার। কঠোর আইনি কাঠামো এবং সামাজিক সচেতনতার কারণে সন্তানদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকতে পারেন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাচ্চারা যেভাবে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, সকাল বিকাল সন্ধ্যা এবং খেলাধুলার যে জায়গাগুলো আছে সেখানে তারা একাকী চলাফেরা করে নির্ভয়ে নির্বিঘ্নে। কঠোর আইন, উন্নত প্রযুক্তি নির্ভর নজরদারি এবং ব্যাপক সামাজিক সহায়তার মাধ্যমে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। কোরিয়ার আইনগুলা আপনার খাতায় লিপিবদ্ধ না থেকে আপনার বাস্তবে প্রয়োগ করতেছে। কোনো অপরাধ করে ছাড়া হয় না এখানে। কোরিয়ার জাতীয় শিশু অধিকার সংস্থার মতে ডে কেয়ার স্কুলগুলো সহ প্রতিটি এলাকা সিসিটিভি মনিটরিং এর আওতায় থাকে। 25 জুন বিশ্ব শিশু নিখোঁজ দিবস উপলক্ষে দেশটিতে শিশুদের নিরাপত্তার জন্য জরুরি সহায়তা ব্যবস্থাও সক্রিয় করছে দেশটির সরকার। শিশুদের জীবন সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। যে কোনো নিখোঁজ শিশু উদ্ধার মূলত সময়ের সঙ্গে প্রতিযোগিতা। এই চ্যালেঞ্জ জয়ে আগে থেকেই শিশুর তথ্য নিবন্ধন করা জরুরি। এর ফলে শিশুকে দ্রুত ও নিরাপদে পরিবারে ফিরিয়ে দিতে বড় ভূমিকা রাখবে। 2000 সালে শিশু কল্যাণ আইন সংশোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে দেশটিতে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিশু হাসপাতালে বাড়ছে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরের ব্যবহার। শিশুদের ভয় দূর করতে, মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রাণী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এদের উপস্থিতি কঠিন চিকিৎসা প্রক্রিয়াকে শিশুদের জন্য করে তুলছে সহজ আর স্বস্তিদায়ক। হাসপাতালে ছোট্ট শিশুদের সেবা দিচ্ছে কুকুর। শিশু রোগীদের সঙ্গে সময় কাটানো কিংবা তাদের একটু ভালো অনুভব করানোর চেষ্টায় নিয়োজিত পোষা প্রাণীটি। সেবাদানকারী কুকুরগুলো হাসপাতালে আসতেই তৈরি হয় আনন্দ ঘন মুহূর্ত। এগুলো সাধারণ থেরাপি কুকুরের মতো নয়, এরা বিশেষভাবে প্রশিক্ষিত পূর্ণকালীন কর্মী। শিশু হাসপাতালের সংবেদনশীল ইউনিট, চিকিৎসা কক্ষ কিংবা জটিল প্রক্রিয়ার সময়েও পাশে থাকতে পারে এসব কুকুর। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিশু হাসপাতালে দ্রুত বাড়ছে এসব বিশেষ কুকুরের ব্যবহার। আমাদের 3টি পূর্ণকালীন ফ্যাসিলিটি ডগ রয়েছে। এটি প্রচলিত স্বেচ্ছাসেবী পেট থেরাপি প্রোগ্রামের চেয়ে একেবারে আলাদা। স্বেচ্ছাসেবী প্রোগ্রামে কুকুরগুলো সাধারণত সপ্তাহে সর্বোচ্চ 1 থেকে 3 দিন ঘন্টার জন্য আসে এবং রোগীদের সঙ্গে শুধু সাক্ষাৎ করে। কিন্তু আমাদের ফ্যাসিলিটি ডগগুলোকে বিশেষভাবে সার্ভিস ডগ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা হাসপাতালের পরিবেশে নির্দিষ্ট দায়িত্ব পালন করতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুদের মানসিক স্বস্তি বাড়াতে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে অল্প সময়ের জন্য হলেও এসব কুকুরের সঙ্গে সময় কাটানো শিশুদের মানসিক চাপ কমায়, ব্যথার অনুভূতি হ্রাস করে এবং হাসপাতালে থাকার ভয় দূর করতে সহায়তা করে। এছাড়া চিকিৎসার সময় শিশুদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া, হাঁটা চলায় উৎসাহ দেয়া কিংবা কঠিন চিকিৎসা প্রক্রিয়ার সময় পাশে থাকা। চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ সহযোদ্ধা হয়ে উঠেছে এসব 4 পায়ের সঙ্গীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।
জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে বার্ষিক পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল। কিন্ডার কার্নিভালে অংশ নিয়ে গান, নাচ আর লোকজ পরিবেশনায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেছে প্রবাসী বাংলাদেশি শিশুরা। বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের সঙ্গে উৎসবে যোগ দেয় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্ম। বার্লিন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। শনিবার জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয় কিন্ডার কার্নিভাল। এতে অংশ নেয় বিভিন্ন দেশের শিশুরা। প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলার উঠানের সহযোগিতায় বাংলাদেশি শিশুরাও উৎসবে অংশ নেয়। গান, নাচ ও লোকজ পরিবেশনার মাধ্যমে তুলে ধরে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি। আমরা বাংলা উঠান থেকে কার্নিভালে অংশগ্রহণ করতেছি। নাচের আমাদেরকে অনেক মজা লাগে। আমরা আজকে বাংলা উঠানে অংশ নিয়ে আসছি আর আনন্দ করছি আর অনেক ভালো লাগছে। উৎসবে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হন অভিভাবক ও প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। দিনভর উৎসবকে ঘিরে প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে বার্লিনের ক্রয়েজবার্গ এলাকার মারিয়েনেনপ্লাটজ ও গয়লিৎসের পার্ক। বিশ্বের দরবারে আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা বাচ্চাদের, শিশুদের নিয়ে নাচের ব্যবস্থা করেছি এই বার্লিনের। এবারের আয়োজনে বাংলাদেশ ছাড়াও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 20টি দল অংশ নেয়। আয়োজকরা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে রোববার বার্লিনেই অনুষ্ঠিত হবে বড়দের 30তম পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর। বার্লিনের কিন্ডার কার্নিভালে শিশুদের অংশগ্রহণ ছিল মনোমুগ্ধকর। বিদেশে জন্ম হলেও বাবা মায়ের হাত ধরে শতভাগ বাঙালিও নয় বিশ্বাস করে দেশীয় শুদ্ধ সংস্কৃতিকে লালন করছে বাংলাদেশের এই শিশুরা। বাংলাদেশ এগিয়ে যাবে এদের হাত ধরে, এমন প্রত্যাশা সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। Only for the two sides to remain far apart. যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন অস্ত্রধারী নিহত, এক পথচারী গুরুতর আহত, ভবনেই ছিলেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের সমঝোতার কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্র, 14 দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনা, চুক্তি হলে খুলবে হরমুজ। পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় দুই দেশ। এবং যুদ্ধবিরতি তোয়াক্কা না করে লেবাননে চলছে ইসরায়েলি আগ্রাসন, নতুন করে হামলায় নিহত আরও বেশ, ধসে পড়া ভবনের নিচে আটকা অনেকে, চলছে উদ্ধার অভিযান। এ ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।